নির্ণয় করো। তাহলে ভাই এটা কোন চ্যাপ্টার? হ্যাঁ, এটা কোন চ্যাপ্টার? এই যে এটা প্রশ্ন হচ্ছে এটা। দেখা যায় সরল চন্দ্রিত গতিসম্পন্ন কণার মোট শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক। খুব সহজ একটা প্রশ্ন, এটা তোমরা দেখলে এমনিতেই বুঝতে পারবা, ক্যালকুলেশনের জটিলতা কিছু নেই। ধরা যাক সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার এক্স অবস্থানের জন্য, তার মানে কণার অবস্থান এটা সাম্যাবস্থানে নেই, এরকম যদি একটা বব থাকে, এরকম সরল দোলন হচ্ছে, এটা যদি সাম্যাবস্থা হয়, সে এতটুকু একটা সরে গিয়েছে, এক্স দূরত্ব অতিক্রম করছে, এক্স। তাহলে এটার জন্য স্থিতি শক্তি, স্থিতি শক্তি মানে কিন্তু বিভব শক্তি, স্থিতি শক্তি বিভব শক্তি। আর বিভব শক্তি কিভাবে হিসাব করতে হয়? কৃত কাজ দিয়ে বিভব শক্তি বের করা যায়। বিভব শক্তি ইকুয়াল কৃত কাজ। তাহলে এই যে পি দিয়ে বোঝাচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, আর এটা হচ্ছে, এটা কিন্তু কৃত কাজের সমীকরণ, এফ ডিএক্স এফ এক্স ডাব্লিউ ইকুয়াল এফ এক্স সমীকরণ। আর কোন সীমার মধ্যে করব? 0 থেকে এক্স, মানে সাম্যাবস্থানে যখন ছিল তার অবস্থান ছিল 0, এখন এক্স দূরত্ব অতিক্রম করছে, এক্স দূরত্ব অতিক্রম করার ফলে এখন 0 থেকে এক্স পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে কিন্তু বিভব শক্তির মানটা পাওয়া যাবে। আবার আগে থেকে আমরা জানি সেটা হচ্ছে এফ এর মান কে এক্স, স্প্রিং এর ক্ষেত্রে বা সরল যারা পর্যাবৃত্ত গতি সম্পন্ন সম্পন্ন করে তাদের ক্ষেত্রে বলের মানটা এফ ইকুয়াল মাইনাস কে এক্স হয়, এটা আমাদের আগে থেকেই জানা আছে। তাহলে এফ এর জায়গায় এফ এর মানটা বসিয়ে দিলে কি হবে? কে এক্স ডিএক্স, এটা। এখন এটাকে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়, তাহলে ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র এক্স কে ইন্টিগ্রেশন করা যাবে, তাহলে পাওয়ারের সাথে এক যোগ হবে, 2 নিচে চলে যাবে, ওই 2টাকে নিচে নিয়ে আসলে হাফ হবে, আর কে আর এক্স স্কোয়ার তো ছিল, এই এক্সটা পাওয়ার এক যোগ হয়ে এটা 2 হয়ে যাবে। এটা সাধারণ মানের যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটাই, এখানে আর স্পেশাল কোনো কিছুই নেই। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে সমস্যা আছে কারো? ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, কারো কোনো বুঝতে সমস্যা আছে? ভাই ওখানে মাইনাস এফ কি জন্য হলো? মাইনাস এফ কি জন্য? এটা হচ্ছে দিক নির্দেশক মাইনাস। এই যে বলটা সবসময় গতির বিপরীতে কাজ করে, এটা স্প্রিং থেকে খুব ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, সে সাম্যাবস্থা থেকে কতটুকু সরছে সেটার সমীকরণ, আর সাম্যাবস্থা থেকে সরণকে আমরা কিন্তু এক্স দিয়ে প্রকাশ করি, সেটার সমীকরণ হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে এ হচ্ছে কম্পাঙ্কের বিস্তার, একটা কম্পাঙ্ক এইভাবে যাচ্ছে, সে সর্বোচ্চ কত দূর পর্যন্ত বিস্তার, তার উচ্চতাটা কতটুকু, এটা হচ্ছে এ এর মান। আবার যে কোনো মুহূর্তে স্থিতি শক্তির সমীকরণ, স্থিতি শক্তির সমীকরণ বলতে বিভব শক্তির সমীকরণ, এখানে স্থিতি শক্তিটাই বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, সংক্ষেপে পিই দিয়ে লেখা হয়েছে। এটা তো একটু আগেই বের করা হলো, হাফ কে এক্স স্কোয়ার উপরে। তারপর এখন এই যে সমীকরণটা, এই যে এক্স এর যে মানটা, এক্স এর মান মুখস্থ, এটা মুখস্থ রাখতে হবে। এখানে জাস্ট এক্স এর মানটা এই জায়গায় বসিয়ে দিয়ে স্কোয়ার করা হয়েছে, যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে। তাহলে হাফ কে, এটা ছিল এক্স, পুরোটাই এক্স, এটার উপর স্কোয়ার করতে হবে। এটার উপর স্কোয়ার করলে কি হয়? হাফ কে সামনে যেটা ছিল সেটা তার মধ্যেই থাকে, আর এখানে এটার উপর স্কোয়ার করলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এই সমীকরণটা আসে। তাহলে এখান থেকে এই লাইনে তেমন কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র যে এক্স এর মুখস্থ মানটা ছিল সেই মুখস্থ মানটা বসিয়ে দিয়ে এখানে কিন্তু স্কোয়ার করা হয়েছে, এতটুকুই। এটা তোমরা সহজেই বুঝতে পারবা। এটাই হচ্ছে স্থিতি শক্তির রাশিমালা। স্থিতি শক্তি মানে কি হচ্ছে? বিভব শক্তি। আবার একইভাবে গতিশক্তি বের করা যাবে, এখন যে কোনো মুহূর্তে গতিশক্তির সমীকরণ হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, আমরা ছোটবেলা থেকেই জানি। এখন আমরা জানি, তাহলে আমরা এখন এখানে এই যে একটু এখানে ভি স্কোয়ার যেহেতু আছে, ভি স্কোয়ার মানটা একটু বের করব। ভি ইকুয়াল আমরা জানি কি, যেটা অবস্থানের পরিবর্তন বা সরণ, এক্সটা কিন্তু সরণের মান, সাম্যাবস্থান থেকে সরণ, এই সরণকে সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করলে ভি এর মান পাওয়া যায়। ভি কিন্তু এখানে বেগ, হাফ এম ভি স্কয়ার, ভি কিন্তু এখানে বেগ।
তাহলে এই সরণকে সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করলে ভি এর মান পাওয়া যায়। ভি আর ডি ডিটি এক্স এরা সমান, এদেরকে লেখা যায়। তাহলে এখন ডি ডিটি এক্স এর মানটা এখানে বসিয়ে দিই। এক্স এর এই মানটা মুখস্থ, এটা হচ্ছে সরল দোলকের হচ্ছে সরণের সমীকরণ। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? হুম, এটা হচ্ছে কনস্ট্যান্ট, শুধুমাত্র যেখানে টি আছে সেটাই এখানে চলক হিসেবে কাজ করবে। এটা বাইরে চলে গেল শুধুমাত্র, তাহলে এ যদি বাইরে চলে যায় সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে একটা টি এর ফাংশন, শুধুমাত্র সেটাকেই ব্যবকলন করা যাবে। আর এটা ঠিক থাকলো। এখন এটাকে যদি ব্যবকলন করা হয় সাইনটা হয়ে যাবে কস, কস থিতা, সাইন থিতা হয়ে যাবে কস থিতা। কিন্তু এই থিতা তো থিতা না, এটা হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা, এই জন্য এখানে চেইন রুল আবার প্রয়োগ করতে হবে। যদি চেইন রুল প্রয়োগ করতে হয় শুধুমাত্র, এইটা তো কনস্ট্যান্ট, চেইন রুল হিসেবে যেহেতু এখানে টি নাই, শুধুমাত্র এইটাই হচ্ছে চলক, সেক্ষেত্রে ওমেগা হচ্ছে ধ্রুবক আর টি এর সাপেক্ষে ডি ডিটি অফ টি, এটার মান হচ্ছে 1। এটা মান হয়ে গেলে এটার মান তো শূন্য হয়ে যায়, এটার মান শুধু ওমেগা থাকে, টি এর মান 1 হয়ে যায়, শুধুমাত্র ওমেগা থাকে। এই ওমেগাটা সামনে নিয়ে নিয়ে লেখা যায়। তো এখানে ওমেগাটা শেষের দিকে ছিল, জাস্ট সামনে নিয়ে এসে লেখা হয়েছে, তাহলে এই লাইনটা হয়ে যাবে। এগুলো সাধারণ মানে ক্যালকুলেশন, একটু মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারবো। অতএব গতিশক্তির মান আমরা কি জানি? গতিশক্তির মান হাফ এম ভি স্কয়ার। একটু এইটা যে মান বের করবো একটু, ভি এর মান হাফ এম, ভি এর মানটা বসিয়ে দিয়ে সেটাকে স্কয়ার করা হচ্ছে, ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মানে পুরো ভি এর মানটার উপরে স্কয়ার। তাহলে হাফ এম, আগে থেকে তো এটা বাইরে ছিল, সেটা তার মতোই থাকলো, কোনো পরিবর্তন হয়নি। আর ওমেগা যেহেতু স্কয়ার আছে, ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার হইলো, থিতার উপর তো স্কয়ার দিতে হয় না, অনুপাত যেটা সেটার উপর স্কয়ার দিলে পুরো থিতাটার উপর স্কয়ার বলেই বিবেচিত হয়। এখন বলো এই পর্যন্ত কারো কোথাও কোনো বুঝতে কোনো সমস্যা আছে কি? প্রশ্ন কিন্তু শেষের দিকে। না না ভাইয়া। ভাই, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই যে এই ব্যাপারটা না, ধরি ওমেগা ইকুয়াল রুট ওভার কে বাই এম। এখানে এই যে ওমেগা, এটা এটা সাইড নোটের অংশ, এটা তোমরা চাইলে লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নেই। ওমেগাটা কি এখানে, এই যে এই সমীকরণটা কিন্তু একটা মুখস্থ সমীকরণ, এই সমীকরণটা কিন্তু ম্যাথ করার সময় অনেক কাজে লাগে। আমাদের ইন্টারমিডিয়েট যখন ম্যাথ করছে দেখো যে এই সমীকরণ দিয়ে ওমেগা ইকুয়াল রুট ওভার কে বাই এম, অনেক ম্যাথ ছিল কিন্তু। তাহলে এখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর কে হচ্ছে বল ধ্রুবক, যেটা হচ্ছে যে জিনিসটা দুলতেছে সরল দোলক যেটা, সেটার বল ধ্রুবক। তাহলে এটা ইকুয়াল ওমেগা স্কয়ার এম, জাস্ট পক্ষান্তর করলে আর স্কয়ার করলে রুটটা চলে যাবে। তাহলে কে ইকুয়াল ওমেগা স্কয়ার এম, এখানে ওই যে উপরের সমীকরণে যেখানে কে ছিল, কে এর জায়গায় ওমেগা স্কয়ার এম ছিল, ওমেগা স্কয়ার এর জায়গায় শুধু আমরা কি বসাবো? আমরা কে বসাবো। তাহলে সমীকরণটা এরকম ছিল, এই যে এই জায়গায় এই জায়গাটাতে ছিল ওমেগা স্কয়ার এম, তাহলে ওমেগা স্কয়ার এম এর জায়গায় আমরা এখানে কে বসালাম, এই লাইনে কেটা বসছি। বাদ বাকি যা ছিল সবাই তার মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। শুধু একটা সমীকরণে মানটা বসিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে গতিশক্তির সমীকরণ, যেটা সমীকরণ 4, এটাই হচ্ছে গতিশক্তির সমীকরণ। তাহলে মোট শক্তি কতটুকু হবে? বিভব শক্তি প্লাস গতিশক্তি, স্থিতি শক্তি প্লাস গতিশক্তি, এটা হচ্ছে পি কাইনেটিক, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এখন এগুলোর মানটা বসিয়ে দেওয়া হোক। একটু আগেই যেটা, এটা হচ্ছে বিভব শক্তির মান, ইন্টিগ্রেশন করে এটা নির্ণয় করা হয়েছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে গতিশক্তির মান, এটা বের করা হয়েছে। এগুলা মান বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। এখন যদি হাফ কে এ স্কয়ার এটাকে যদি কমন নেওয়া হয়, এই জিনিসটা দুই জায়গায় আছে, হাফ কে স্কয়ার এখানেও আছে, এই যে এখানেও আছে, কমন নেওয়া হলো। তাহলে এখানে কে থাকবে? এখানে সাইন স্কয়ার আর একটা, এটা পুরোটাই কিন্তু থিতা, সাইন স্কয়ার থিতা থাকে, আর এখান থেকে যদি এটা কমন নেওয়া হয়ে যায় কস স্কয়ার আর এটা থিতা, তাহলে কস স্কয়ার আর থিতা থাকে। আর আমরা জানি সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা, এটার মান হচ্ছে 1। তাহলে এইটার পুরোটার মান যদি 1 হয়ে যায়, শুধুমাত্র এই অংশটাই আস্ত থাকবে, শুধুমাত্র এই অংশে আস্ত থাকলো। তাহলে এখানে এটা কিন্তু মোট শক্তি ই এর মান বের করা হচ্ছিল, এই যে ই ইকুয়াল বের করা হচ্ছিল। তাহলে এই যে এখানে হাফ কে, এরা কিন্তু সবাই কনস্ট্যান্ট। হাফ, এটা একটা ধ্রুবক সংখ্যা, কে এর মান বল ধ্রুবক, এটা কিন্তু আগে বলেছি এখানে
কে হচ্ছে বল ধ্রুবক, মানে পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টের জায়গায়, ধ্রুবকটার জায়গায় এই যে আমাদের প্রপোর্শনাল চিহ্ন চিহ্ন বসিয়ে দেওয়া যায়। তাহলে ই সমানুপাতিক এ স্কয়ার হয়ে গেল, এখানে হাফ কে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা দেখেই দেখা যাচ্ছে যে আমাদের সরণ দেখা যাচ্ছে সরল দোল গতি সম্পন্ন কণার মোট শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা কিন্তু বিস্তার ছিল, এটা ছিল বিস্তার। একটা তরঙ্গ যাচ্ছে, এই যে এইটা হচ্ছে কি পরিমাণ, সেটার সর্বোচ্চ কি লেভেল পর্যন্ত চলাচল করতেছে, সেটা কিন্তু বিস্তার। তাহলে সমীকরণ থেকেই আমরা দেখতে পাইলাম এটা হচ্ছে বিস্তারের সমানুপাতিক। প্রশ্ন শেষ। এখন বলো ওভারঅল এই প্রশ্নটা নিয়ে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা খুব দ্রুত, আর ছোট ছোট দুইটা প্রশ্ন আছে সেগুলো করে শেষ করবো। এইটা প্রশ্ন সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো দ্রুত। প্রশ্ন নাই ভাই। তাহলে আমরা শুরু করি। পরের এগুলো আসে মুখস্থ, মুখস্থ করলেই হয়ে যায়, এগুলা তেমন কিছু নাই। যে কৌণিক কম্পাঙ্কের ভৌত তাৎপর্য লিখো, এটা অনেক সময় বিভাগে 4 মার্কের জন্য আসার অনেক সম্ভাবনা আছে, এরকম প্রশ্ন আসে। কৌণিক কম্পাঙ্ক হলো কোনো বস্তুর ঘূর্ণনের হারের পরিমাপ। একটা বস্তু কি পরিমাণে ঘুরতেছে, ঘূর্ণনের হার একক সময়ের মধ্যে, আমরা সময়টা ধরে নিলাম যে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে সে কি 10 বার ঘোরে নাকি 20 বার ঘোরে, এটার তো একটা পরিমাপ আছে, সেই পরিমাপটাই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আমরা যেটা রৈখিক কম্পাঙ্ক ছিল সেটাও কিন্তু এরকম একটা পরিমাপই ছিল। তখন আমরা দেখতাম যে 1 সেকেন্ডে, কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে 1 সেকেন্ডে কতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে, সেটাই ছিল কিন্তু কম্পাঙ্ক। এটাও সেম জিনিস, এটা শুধু আগেটা ছিল রৈখিক আর এটা কৌণিক, তেমন কিছু না। কৌণিক কম্পাঙ্ককে অনেক সময় কৌণিক দ্রুতি, ব্যাসার্ধীয় কম্পাঙ্ক, বৃত্তাকার কম্পাঙ্ক ইত্যাদি এগুলো বলা হয়ে থাকে। নিম্নে কৌণিক কম্পাঙ্কের বৈশিষ্ট্য এবং ভৌত তাৎপর্য তুলে ধরা হলো। কৌণিক কম্পাঙ্ক অবশ্যই পর্যায়ক্রমিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য কোনো সিস্টেমটা যদি পর্যায়ভিত্তিক পর্যায়ক্রমিক যদি না হয়, তাহলে কিন্তু ওই কৌণিক জিনিসটা প্রযোজ্য হবে না। সে ঘুরতেছে, কখনো মনে করে যে এদিক দিয়ে ঘোরে, কখনো পর্যায়ক্রমিক যেটা সেক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো কৌণিক কম্পাঙ্কের একটা সমীকরণ আছে, এটা সমীকরণ প্রতিপাদিত সমীকরণ আর কি, এটা বের করা যায়। সেটা হচ্ছে 2π ইন্টু সাধারণ কম্পাঙ্ক। 2π এর সাথে সাধারণ কম্পাঙ্ক গুণ দিলে কৌণিক কম্পাঙ্ক পাওয়া যায়। এটা একটু মনে রাখতে হবে এই জিনিসটা। এটার আবর্তনের পরিমাণ 2π। ধরে যে 2π মানে কিন্তু পুরোটাই 360 ডিগ্রি। আবর্তনের পরিমাণ, সে কি পরিমাণ ঘুরলো, যদি 2π হয়, অর্থাৎ সে যদি একটা এরকম বৃত্তাকার পথ ঘুরে আসে, তাহলে কৌণিক কম্পাঙ্কের মান হবে ওমেগা ইকুয়াল 2π/t। ওমেগা ইকুয়াল 2π/t। এখন ওমেগা ইকুয়াল 2πf, এখানে এই যে টি আছে না, ধরে নিলাম যে এখানে একটা 1 আছে, 1/t ইকুয়াল এফ, 1/t ইকুয়াল এফ লেখা যায়। আর এটাকে আবার v/r-ও লেখা যায়, একই জিনিস। এখানে ভি কি আর আর কি বলে দিছে, 2πf যে কথা, v/r সে একই কথা। আর এখানে ভিটা হচ্ছে আবর্তনের ব্যাসার্ধ, যে সে যে পথটা দিয়ে ধরে আবর্তন করতেছে। ধরে নিলাম যে এরকম একটা পথ, যে এই পথে তো নিশ্চয়ই বৃত্তাকার পথে না ঘুরলে তো সেটার কৌণিক কম্পাঙ্ক হবে না। এই বৃত্তাকার একটা পথের নিশ্চয়ই ব্যাসার্ধ আছে, এইটা হচ্ছে আর এর মান। বি হচ্ছে বেগ, সে কি পরিমাণ বেগ নিয়ে ঘুরতেছে। তাহলে 2πf কে যদি আমরা বেগ আর আর দিয়ে যদি ভাগ করি, তা এই জিনিসটাই পাওয়া যাবে। এটা যেহেতু ছোট প্রশ্ন, অত বিস্তারিত ব্যাখ্যা নাই, তাহলে এই প্রশ্ন শেষ। ছোট প্রশ্ন করে নিতে পারবা। আচ্ছা, তারপরে বলো প্রশ্ন থাকলে। আমরা যে 2 নম্বর যে প্রশ্ন করলাম, কৌণিক কম্পাঙ্কের ভৌত তাৎপর্য, এটা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? ভৌত তাৎপর্য মানে বোঝায় যে এটা দিয়ে কি, আসলে কি জিনিস, এইটা বলাই হচ্ছে ভৌত তাৎপর্য। আমরা দেখলাম কৌণিক কম্পাঙ্ক হচ্ছে যে কৌণিক বরাবর যে ঘোরে সেটার, এখানে মনে হয় এই প্রশ্নটা ডাবল হয়ে গেছে। তো একটা কাজ করতে হবে। হ্যাঁ, এখানে একটু আমাদের ওই ছবি তোলার সময় একটু মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে যে তোমাদেরকে ধরে নিতে হবে প্রশ্নটা এখানে শেষ নয়। ধরে নিতে হবে যে এই যে পেজটা, এই পেজটা মনে করো যে এই পেজটা নাই, এই প্রশ্নটা 2 বার তোলা হয়েছে, মনে করবে যে এই পেজটা নাই।
এই পেজটা তো না, এই যে এইটা, এই যে এটা কাটিয়ে দিচ্ছি, কারণ মনে করো যে এই পেজটা নাই, একটা প্রশ্ন দুইবার তোলা হয়ে গেছে। তাহলে এখান থেকে শুরু হবে, এই যে কৌণিক কম্পাঙ্কের ভৌত তাৎপর্য, আমরা এই পর্যন্ত বুঝে আসছি। ভৌত তাৎপর্য এই পর্যন্ত আমরা বুঝে আসলাম। এই যে এই ভি বাই আর 2 পাই এফ, এখানে আবর্তন বেগ, এখানে কিন্তু আরেকটু আছে। এটা হচ্ছে এফ হচ্ছে সাধারণ কম্পাঙ্ক, আর টি হচ্ছে পর্যায়কাল। এফ হচ্ছে সাধারণ মানে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি এটা সংজ্ঞা তোমরা জানো, যে 1 সেকেন্ডে কি পরিমাণ পূর্ণ দোলন সম্পন্ন করে সেটা হচ্ছে কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে কৌণিক বেগের সমান। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে যেটা কৌণিক বেগ, সে যেহেতু বৃত্তাকার করে ঘুরতেছে, তার মানে তার অবশ্যই একটা কৌণিক বেগ থাকবে, সেটা কৌণিক কম্পাঙ্কটা কৌণিক বেগেরই সমান। কৌণিক কম্পাঙ্ক একটা স্কেলার রাশি, এটা আসলে একটা পরিমাপ। এই পরিমাপের জন্য দিকের দরকার হয় না, কৌণিক কম্পাঙ্ক স্কেলার রাশি, এই জন্য স্কেলার রাশি। কৌণিক কম্পাঙ্কের এসআই একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর যেখানে সাধারণ কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এইখানে মূলত প্রশ্নটা শেষ। এখন বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে পরের প্রশ্নে যাবো। এটা বুঝতে পারবা, জান ভাই পরের প্রশ্ন। এটা বুঝতে পারবা, সহজ জিনিস। সরল দোলক গতির ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো, এটাও খুব সহজ। এটা তোমরা দেখলেই বুঝতে পারবা, তারপর আমি শর্টকাট বলে দিচ্ছি, এটা আমি বলে না দিলেও তোমরা পারবা। মনে করি এম ভরের একটি বস্তু সরল দোল গতিতে দুলছে, যে কোনো সময় বস্তুটির উপর একটা আমরা বল প্রয়োগ করলাম, বলটার মান হচ্ছে F = ma। সরল গতির বিপরীতমুখী এটা ক্রিয়া করে। আমরা আগে দেখছি যে সব সময় বল যেদিকে, যারা সরল, যারা কি বলে সরল সঞ্চিত স্পন্দন টাইপের গতি সম্পন্ন করে, এরা কিন্তু, আমাদের হাতে 10 মিনিট সময় আছে, এরা কি করে, এরা সবসময় যেদিকে বল দেওয়া হয় তার ঠিক বিপরীত দিকে কাজ করতে চায়। এটা আমরা দেখে আসছি, যেহেতু এই বল সরণের সমানুপাতিক আর বিপরীত দিকে কাজ করে, সরণ যতটুকু হবে বলের মান ততটুকু বাড়বে। আমি একটা স্প্রিং কে যদি বেশি পরিমাণে সংকুচিত করি, তার মধ্যে সঞ্চিত বলের পরিমাণ বেশি হবে, আর যদি কম সংকুচিত করি, সেখানে সঞ্চিত শক্তির পরিমাণও কম হবে। তাহলে স্প্রিং কে যত বেশি সংকুচিত করা হবে, শক্তির পরিমাণ বেশি হবে, বলের পরিমাণ বেশি হবে, সেখানে তত পরিমাণ বল বেশি সঞ্চিত হবে। আর সেটা সবসময় বিপরীত দিকে, সরণের বিপরীত দিকে কাজ করে। F = -kx, এফ এর জায়গায় F = m এ বসিয়ে দেওয়া হলো, বাদ বাকি সব আগের মতোই আছে। তাহলে এখন এখন এখান থেকে পক্ষান্তর করে নিলে কি হয়, এখান থেকে একে পক্ষান্তর করে নিলে এটা থাকে, এর মান কিন্তু এইটা লেখা যায়। অর্থাৎ যেটা সরণ, এই সরণকে যদি সময়ের সাপেক্ষে দুইবার ব্যবকলন করা যায়, তাহলে কিন্তু এ পাওয়া যায়। একবার ব্যবকলন করলে ভি পাওয়া যায়, ভি কে আবার ব্যবকলন করলে এ পাওয়া যায়, ত্বরণ এ পাওয়া যায়। তাহলে এর জায়গায় d² dt² লেখা যায়, অর্থাৎ সময়ের সাপেক্ষে এক্স কে দুইবার ব্যবকলন করলে ত্বরণের মান পাওয়া যায়। এর পরিবর্তে এটা লেখা হয়েছে, এদিকে তো এটা আগের মতোই আছে। এখন এই জিনিসটা এই পাশে ছিল, তাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলে, তাকে ডান পাশে ছিল বাম পাশে নিয়ে আসলে, সে তার সামনে মাইনাস ছিল, সে প্লাস হয়ে যাবে, +=0 যদি হয়ে যায়। তাহলে এখন আগে দেখে আসছো যে এই যে ω² = k/m, অথবা এই সূত্রে অনেক সময় এভাবে থাকে, ω √k/m। উভয় পক্ষে স্কোয়ার করলে কিন্তু এই দিককার রুট চলে যায়, এখানে স্কোয়ার হয়, দুইটাই সেম জিনিস, একই সূত্রের ভিন্ন রূপ। ω² /k/m, এখানে k/m এর পরিবর্তে শুধু ω² বসাইলে এই সমীকরণটা আসে, বাদ বাকি তো আগের মতোই আছে, শুধু এই যে এইটার পরিবর্তে এখানে ω² বসানো হয়েছে। এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আর এই যে 2 নম্বর সমীকরণটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সরল সূত্রিত গতির ব্যবকলনীয় সমীকরণ। এই ছিল ছোট ছোট 3টা প্রশ্ন। আর এই অধ্যায় সম্ভবত আর 2টা প্রশ্নই আছে, বললে অধ্যায়টা শেষ হবে। উম তাহলে তোমাদের যেটা অষ্টম অধ্যায়ের ম্যাথ বাকি ছিল, গাণিত ম্যাথ গুলো অনেক সহজ আছে। আমি ওটাতে তো একটু পর ওটা রেকর্ড করবো আর কি, ক্লাসটা রেকর্ডিং পেয়ে যাবা। আজকে এই যে 3টা প্রশ্ন করানো হলো, এই 3টা প্রশ্ন সম্পর্কে ওভারঅল কোনো প্রশ্ন না থাকলে আজকে এই লাইভ ক্লাসটা এখানেই শেষ করা হবে আর কি।
বলো এই তিনটা প্রশ্ন সম্পর্কে ওভারঅল কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে যারা সংযুক্ত হয়েছে তাদের সবাইকে জেট মেথিক্যাল স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে পড়া হবে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো ও সমাধান করো। আমরা কিন্তু গত ক্লাসে প্রতিষ্ঠা করছি, প্রতিষ্ঠা করার কাজটা আমরা করে ফেলছি। শুধু আজকে সমাধান করব। তারপর আমি নোটটা সংযুক্ত করে দিয়েছি যাতে বুঝতে কারো কোনো সমস্যা না হয়। তাহলে আমি সমীকরণ প্রতিষ্ঠার ব্যাপারটা একটু স্কিপ করতেছি। এই যে এই পর্যন্ত হচ্ছে ব্যবকলন সমীকরণ প্রতিষ্ঠা, এটা গত ক্লাসে আমরা করছি। আজকে শুধু ব্যবকলনীয় সমীকরণের সমাধান। আমরা জানি ব্যবকলনীয় সমীকরণ যেটা প্রতিষ্ঠা করা আছে সেটা হচ্ছে এটা DDT স্কয়ার হবে আপনারা একটু আরেকটু করে নেন, হয় চেষ্টা করতেছি আপনারা একটা আচ্ছা, আমরা এখান থেকে শুরু করতে পারি। এইটা তো আমরা গত ক্লাসে প্রতিষ্ঠা করছি তাই না? এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। এখন এই যে সমীকরণটা দেখা যাচ্ছে এটা উভয় পক্ষে 2dx/dt এটা গুণ করা হবে উভয় পক্ষে। তাহলে উভয় পক্ষে যদি গুণ করা হয় এইটার সাথে 2dx/dt গুণ করা হলো, আবার এই টার্মটার সাথেও 2dx/dt গুণ করা হলো, আর বাদ বাকি যারা আছে তারা সেভাবে আছে। এদিকে তো জিরো আছে, জিরোর সাথে যদি 2x/dt গুণ করা হয় আলটিমেট ফলাফল আবার ঘুরে ফিরে জিরোই হবে। এরপর উভয় পক্ষে ইন্টিগ্রেশন করা হবে। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে কি কি হয়? এই যে ইন্টিগ্রেশন করা হয়েছে, এই যে ইন্টিগ্রেশন, আর এদিকেও ইন্টিগ্রেশন করা হচ্ছে। ওমেগা, এখানে ওমেগাটা কিন্তু কনস্ট্যান্ট, ওমেগাটা কনস্ট্যান্ট বাইরে রাখা হয়েছে, শুধুমাত্র এইটাকে ইন্টিগ্রেশন করা যাবে। আর এইটা যেটা ছিল এটা তো ভাইয়া সমান চিহ্নের। হ্যাঁ, এখানে 2dx/dt এটা যে গুণ করবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা কি আমাদের মনে রাখতে হবে? হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে, এটা মনে রাখতে হবে। কারণ আমাদের আগে এই অঙ্কটা যিনি, এই প্রথম প্রমাণ যিনি করছেন উনি কিন্তু অনেক চিন্তা গবেষণা করে অনেক কিছু মিলানোর পর, অনেক পদ্ধতিতে ট্রাই করার পর এটা মিলাইতে পারছেন। এখন আমরা তো আর সবকিছু যাচাই করে দেখতে যাব না। উনি যেটা ট্রাই করে মিলাইছেন সেটা আমাদের আগে থেকেই জানা থাকতে হবে, আগে থেকেই মুখস্থ থাকতে হবে। জি আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হুম। ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায় যে, মনে করে যারা এভাবে চিন্তা করা যায় আর কি, যে যিনি সর্বপ্রথম ঢাকা যাওয়ার রাস্তা আবিষ্কার করছে উনি কিন্তু অনেক ঘুরে ঘুরে অনেক পথ ভুল করার পর ঢাকা যাওয়ার রাস্তা আবিষ্কার করছে। এখন আমরা যদি ঢাকা যাইতে চাই তাহলে তো আমরা আবার তার মতো ভুল করে 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 তারপর পথ আবিষ্কার করব না, যেটা রাস্তা আবিষ্কার করা আছে সরাসরি আমরা ওই রাস্তা ধরে চলে যাব। এক্ষেত্রেও তাই। তাহলে এইটা এই পাশে ছিল সমীকরণের, বাম পাশে ছিল ইকুয়াল চিহ্নের, এটা এখন ডান পাশে নেওয়া হয়েছে, এই জন্য কিন্তু পুরো টার্মটা মাইনাস হয়ে গেছে। তারপর উভয় পক্ষে ইন্টিগ্রেশন করা হয়েছে। এখন ইন্টিগ্রেশন করার পর খেয়াল করো যে এখানে উভয় পক্ষ থেকে 2 আর 2 বাদ দেয়, বাদ চলে গেছে, ধরে নাও দুইটা বাদ চলে গেছে। আবার এই যে ইন্টিগ্রেশন চিহ্ন আর ডিটিটি যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটরের চিহ্ন, এই দুইটাই কিন্তু হচ্ছে একে অপরের বিপরীত, ইনভার্স। এই দুইটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, এইটা আর ডিডিটি এটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, এটা একে অপরের বিপরীত, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। 2 যদি উভয় পক্ষ থেকে চলে যায়, আবার এই যে ডিডিটি আর যেটা ইন্টিগ্রেশন চিহ্ন এটাও যদি চলে যায়, শুধুমাত্র এখানে এক্স থাকে, এখানে এক্স থাকে, এখানে এক্স যদি থাকে তাহলে এই এক্সটার সাথে গুণ হয়ে এটা কিন্তু এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে। আর এটা যদি এক্স স্কোয়ার হয় এটাকে ব্র্যাকেটে নিয়ে আমরা এইভাবে লিখতে পারি, ডি ডিটি অফ এক্স
আর স্কোয়ার গুলো আলাদা আলাদা ভাবে ছিল, আমরা জাস্ট একখানে নিয়ে এসে ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার করে দেওয়া হলো। এই স্কোয়ারটা যদি ব্র্যাকেটের ভিতরে প্রয়োগ করা হয় ঘুরে ফিরে কিন্তু আবার আগের লাইনে পাওয়া যাবে। তাহলে আমি আবার বলতেছি, এখান থেকে কে কে কাটা গেছে, উভয় পক্ষ থেকে 2 2 চলে গেছে। তারপরে ইন্টিগ্রেশন আর ডিডিটি, ইন্টিগ্রেশনের ব্যবকরণ পরস্পর বিপরীত হয়ে এরাও কাটাকাটি হয়ে গেছে। এদিকে একই অবস্থা, ওমেগা স্কোয়ার তো এদিকে কনস্ট্যান্ট, সে আগে থেকে বাইরে ছিল। 2 তো 2 দিকে যাওয়ার কারণে কাটাকাটি হয়ে গেছে, 2 দিক থেকে 2 চলে গেছে। আর এই যে ইন্টিগ্রেশন আর ডিডিটি, এইটা কাটাকাটি হয়ে গেছে, কি থাকে, শুধু এক্স থাকে আর এক্স থাকে, তাহলে দুইটাই মিলে এক্স স্কোয়ার। আর যেহেতু এই যে লিমিট নাই, এগুলো হচ্ছে অনির্দিষ্ট জগৎ। অনির্দিষ্ট জগতের প্রপার্টি অনুসারে আমাদের যে কোনো এক পাশে নিতে হয় আর কি, যেটা একটা সমাকলন ধ্রুবক নিতে হয়। এই সমাকলন ধ্রুবক হিসেবে এক পাশে C1 কে নেওয়া হয়েছে। তাহলে এক পাশে সমাকলন ধ্রুবক নেওয়া, এটা হচ্ছে যেগুলো হচ্ছে অনির্দিষ্ট জগৎ, লিমিট নাই যে ইন্টিগ্রেশন গুলোর, সেখানে একটা C1 আসে। এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে করছো ভাই সবাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। ভাই ওই উপরের লাইনে ওই যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ডি বাদ দিছেন সাউন্ড সাউন্ড ঠিকই আছে। উপরের লাইনে, আর একবার বুঝান। আর একটু জোরে বলো তো, শুনতে কম পাচ্ছে, একটু জোরে বলো। বলতেছি উপরের লাইনটা আর একবার বুঝান, হ্যাঁ, আরেকবার বলতেছি তাহলে, আরেকবার কোনটা বলতেছি। কোনটা বাদ দিলেন, হ্যাঁ ইন্টিগ্রেশন হ্যাঁ আর হ্যাঁ, এই যে বলতেছি এই যে ডিফারেন্সিয়েশনের উভয় ডি। পক্ষ থেকে, এই যে এটা সমীকরণ তাই না, সমীকরণের হচ্ছে শুধু ইকুয়াল চিহ্ন। এক্স থাকলো, ডি, ডি এইটা এক ওইখান পক্ষ থেকে এটা বাদ এক পক্ষ। দিছেন। এই যে ডি ডিটি, আমি এটা একটু ড্র করে দেখাচ্ছি। এই যে এটা খেয়াল করো, এই যে ইন্টিগ্রেশন চিহ্ন আর হচ্ছে একটা ব্যবকলন অপারেটর ডিডিটি, এইটা একে অপরের বিপরীত। এরকম একটা 6 যদি এখানে থাকে, গুণ চিহ্ন দিয়ে যদি এখানে 1/6 থাকে, তাহলে কিন্তু এই 6 আর এই 6 কাটাকাটি হয়ে যায়। তাহলে এই যে ইন্টিগ্রেশন চিহ্ন এখানকার, কালারটা চেঞ্জ করি, আর এই যে ডিডিটি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েট, এরা একে অপরের বিপরীত। এইটা যেভাবে কাটাকাটি 6 6 কাটাকাটি করা যায়, এই চিহ্নটা আর ব্যবকলন অপারেটর এরা কাটাকাটি করা যায়। তাহলে উভয় পক্ষ থেকে 2 বাদ চলে গেছে, এই 2 2 বাদ চলে গেছে। আর এই যে এই চিহ্নটা আর এই যে ডিডিটি, এরা কাটাকাটি হয়ে গেছে। এ পাশে ঠিক একই ভাবে, এই যে 2 তো কাটা গেছে, এই যে ডি আর ডিটি, এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের ঠিক বিপরীত, ইনভার্স। ইনভার্স হওয়ার কারণে যে ইন্টিগ্রেশন চিহ্ন আর এই যে ব্যবকলন চিহ্ন অপারেটরের যে প্রতীক, সেটা কাটাকাটি হয়ে গেছে। কাটাকাটি যদি হয়ে যায়, শুধুমাত্র এখানে আস্ত থাকে কে কে, এই যে এই জায়গাটাতে আস্ত থাকে শুধুমাত্র এক্স, আর এদিকেও আস্ত থাকে শুধুমাত্র এক্স। এই এক্সটা যদি এখন এদের সাথে গুণ হয়ে যায়, এই এক্সটা যদি এই এক্সটার সাথে গুণ হয়ে যায়, তাহলে কিন্তু এক্স স্কোয়ার হয়, এক্স এর উপর স্কোয়ার হয়। স্কোয়ার যদি হয় তাহলে পুরো টার্মটাকে, যেহেতু স্কোয়ার গুলো আলাদা আলাদা ছিল, সেগুলোকে আলাদা না রেখে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ার করে দিতে পারি। আর এখানে তাহলে এই যে এই এক্স আর এ এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে যাবে। আর বাকি অংশ তো কাটাকাটি হয়ে গেছে। তাহলে এই যে এইটা হচ্ছে সেই স্কোয়ার, আর যেটা ওমেগা স্কোয়ার সেটা তো আগে থেকে এখানে ছিল। আর এটা হচ্ছে অনির্দিষ্ট জোগজ, এই জন্য এখানে একটা C1, একটা সমাকলন ধ্রুবক নিতে হবে। এখন এই পর্যন্ত বুঝছো কিনা বলো। জি ভাই ভাইয়া ডি হ্যাঁ বলো। ডি স্কয়ার কে কি হচ্ছে ডি টি হোল স্কয়ার লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। যে কোনো এই যে স্কোয়ার, এটা পুরোটাই কিন্তু একটা টার্ম। ডি এর উপর যে আলাদা স্কোয়ার থাকতে হবে তা কিন্তু না। টি স্কোয়ার উপর আছে মানে এটা ডি এর উপর আছে। ডি ডিটি এটা একটা অপারেটর, ব্যবকলন অপারেটর ডি ডিটি, একটার উপর স্কোয়ার থাকে মানে পুরোটার উপর স্কোয়ার আছে। এভাবে লেখা যাবে, সমস্যা নেই। এটা মূলত একটা অপারেটরের, যে কোনো একটার উপর স্কোয়ার থাকে মানে পুরোটার উপর স্কোয়ার থাকা, একই কথা। তাহলে 1 নম্বর সমীকরণ পর্যন্ত হয়ে গেল। আমরা একটু ক্লিয়ার করে নিই, সামনের দিকে আমি পুনরায় আমরা জানি
যে সরণের সর্বোচ্চ অবস্থার জন্য এক্স ইকুয়াল এ বিন্দুতে বস্তুটির গতিবেগ 0। এটা একটু ড্র করে দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে। আমাদের এরকম একটা সরল দোলক ছিল, সরল দোলক। এই দোলকের যেটা সর্বোচ্চ বিস্তার সেটা কিন্তু এ, এইদিকে এ যায়, সে আবার এদিকে একটু ডট চিহ্ন দিয়ে দেখাই, এইদিকেও এ পরিমাণে যায়। এটা হচ্ছে কিন্তু দোলকের বিস্তার। তাহলে এই জায়গাটাতে গতিবেগ কিন্তু 0, কারণ সরল দোলকটা এদিক দিয়ে আসতে আসতে এখানে, আমি একটু লিখে রাখি আগে, এখানে ভি ইকুয়াল 0, এই জায়গাটাতেও ভি ইকুয়াল 0, আর এই জায়গাটাতে ভি হচ্ছে সর্বোচ্চ, ভি হচ্ছে ম্যাক্সিমাম, গতিবেগ সর্বোচ্চ। এই জিনিসটা একটু খেয়াল রাখো। এই জায়গাটাতে সে এখানে গতিবেগ ছিল, এখানে আস্তে আস্তে তার গতিবেগ 0 হয়ে যাবে। বেগ যখন 0 হবে সে আবার তখন বিপরীত দিকে ফিরতে শুরু করবে। এখান থেকে আবার এখানে গিয়ে 0 হয়ে যাবে, আবার সে বিপরীত দিকে ফিরতে শুরু করবে। এই মাঝখানটাতে কিন্তু বেগের মান সবচেয়ে বেশি, আর দুই প্রান্তগুলোতে বেগের মান 0। এইটা কিন্তু যেটা হচ্ছে আমাদের সরল সঞ্চিত স্পন্দনের যে গতি, যেটা সরল সঞ্চিত স্পন্দন কোনটা, যেটা যে গতির ক্ষেত্রে টু অ্যান্ড ফ্রো, মানে এদিক ওদিক মেনে চলে, একবার এদিকে যায় একবার এদিকে যায়, একবার এদিকে যায় একবার এদিকে যায়, এটা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন। তাহলে কোন একটা বস্তু যদি বারবার এপাশ ওপাশ যাওয়া আসা করে, অবশ্যই এই যে প্রান্তগুলোতে তাদের বেগ 0 হতে হবে, এখানে স্থির হতে হবে, তারপর তো না সে বিপরীত দিকে চলা শুরু করবে। এই কথাটা এখানে বাংলায় বলে দেওয়া আছে। আমরা জানি যে সরণের সর্বোচ্চ অবস্থার জন্য, মানে যখন এক্স ইকুয়াল সে যতটুকু যাওয়ার তার সক্ষমতা আছে, তার বিস্তার যতটুকু হওয়া সম্ভব, যখন সর্বোচ্চ বিস্তার হয় তখন বস্তুটির গতিবেগ ভি ইকুয়াল 0 হয়ে যায়। এই জিনিসটা বাংলায় লেখা আছে, তার মানে এইটা ডিডিটি অফ এক্স ইকুয়াল 0, এইটা মানে কিন্তু ভি। দূরত্ব বা সরণকে যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করা হয় তখন কিন্তু ভি পাওয়া যায়। এইটা যে কথা, ভি ইকুয়াল 0 একই কথা। তাহলে এইখানে পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই যে শূন্য হওয়ার বিষয়টা আর এইটা? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এটা একটু মনে মনে রেখো, এই যে সরল দোলকের বিষয়টা। বড় করতে হবে। এখন খেয়াল করো কি হচ্ছে। তাহলে 3 নং সমীকরণ থেকে লেখা যায়, যেটা একটু আগে ইন্টিগ্রেশন করার পর নির্ণয় করা হয়েছিল, এইখানে কিন্তু ডিডিটি ছিল। ডিডিটি মানে ওটা কিন্তু বেগ, বেগ, ওইটার মান 0 হয়ে যায়। আর ওমেগা স্কয়ার এ স্কয়ার, এটা এক্স স্কয়ার মূলত ছিল, আর এক্স এর জায়গায় কিন্তু এ বসাইতে হবে। যেহেতু সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে আমরা এটা করতেছি, এক্স এর জায়গায় এ বসাইতে হবে। এ যদি বসানো যায় তাহলে কিন্তু এইটা পাওয়া যায়। তাহলে এখানে সি1 এর মান পাওয়া যাবে। আমি সমীকরণটা দেখিয়ে দিয়ে আসি, তাহলে মনে হয় সুবিধা হবে। এই যে এইটা সমীকরণ ছিল, এই যে এই জিনিসটাকে পক্ষান্তর করে মনে করে যে এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে এই পাশে নিয়ে আসা হয়েছে। আর ডিডিটি এক্স, এটার মান তো 0, কারণ এটা তো বেগ, ভি ইকুয়াল 0 সর্বোচ্চ বিস্তারের জন্য। আর এক্স এর জায়গায় এ বসাইতে হয়েছে, মানে যখন এক্স এর মান এ, মানে এক্স এর বিস্তার সর্বোচ্চ, তখন বেগের মান 0। তাহলে এই সমীকরণ অনুসারে এইটাকে যদি এ পাশে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু আমরা যে নিচের সমীকরণটা পাওয়া যাবে, এই যে এই সমীকরণটা, এই যে এইটা, এই সমীকরণটা পাওয়া যাবে। তখন সি1 এর মান বের করা যাবে। সি1 ইকুয়াল এই জিনিসটা, ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে সি1 এর মান 3 নম্বর সমীকরণে বসাবো। সি1 এর যে মানটা 3 নম্বর সমীকরণে বসানো, এই যে এই জায়গায় ছিল সি1, এই জায়গাটাতে সি1 এর জায়গায় ওই ওমেগা স্কয়ার এ স্কয়ার বসানো হলো। আর বাদ বাকি যারা আছে তাদের কোনো পরিবর্তন হয়নি, তারা তাদের মতোই আছে। এখন এখান থেকে একটা কাজ করা যায়, এটা হচ্ছে যে উভয়ের কাছে ওমেগা স্কয়ার আছে, ওমেগা স্কয়ার কমন নেওয়া যায়। এখানে দেখো, একটু জিনিসটা একটু ঘুরিয়ে লেখা হয়েছে, কিন্তু সমীকরণের কোনো সমস্যা করা হয়নি। এই যে যেটা এক্স স্কয়ার, সেটা সামনে কিন্তু মাইনাস ছিল, এখানেও কিন্তু
এক্স এর সামনে মাইনাস, এ স্কোয়ারের সামনে প্লাস ছিল, এ স্কোয়ারের সামনে প্লাস, জাস্ট এই টার্মটা সামনের দিকে ছিল তাকে পরে লেখা হয়েছে, আর যেটা পরে ছিল তাকে সামনে লেখা হয়েছে। তাহলে কিন্তু ওমেগা স্কয়ার কমন নিলে এই লাইনটা পাওয়া যায়। এখন এখান থেকে যদি ডিডিটি অফ এক্স বের করা হয় এই জিনিসটার মান, তাহলে কিন্তু এ স্কোয়ারটা পক্ষান্তর হয়ে এই পাশে গিয়ে রুট ওভার হয়ে যাবে। এ স্কোয়ার পক্ষান্তর হয়ে গেলে সেটা রুট ওভার হবে। পরের লাইনে এটা কাটাকাটি করা যাবে। ডিডিটি অফ এক্স, এই যে ওমেগা স্কোয়ার ছিল, ওমেগা স্কোয়ার ছিল, স্কোয়ার রুট কাটাকাটি হয়ে শুধুমাত্র ওমেগা থাকবে। আর এটার উপর স্কোয়ার রুট কাটাকাটি করা হয়নি, দুইটাকেই রেখে দেওয়া হয়েছে। তারপর এটা একটু শুধু ঘুরিয়ে ফিরিয়ে লেখা আর কি। ডিএক্স, এই যে টার্মটা ছিল বৃত্ত চিহ্নিত, সেটাকে নিচে নিয়ে আসা হয়েছে, আর এইটাকে উপরে নিয়ে আসে, শুধু এইটা এক্সচেঞ্জ করা হয়েছে। এটার জায়গায় ডিটি, আর ডিটির জায়গায় হচ্ছে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এভাবে লিখলে সমীকরণের কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে বিন্যস্তকরণ। এই সমীকরণটাকে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এইভাবে বিন্যস্ত করে লিখতে পারি। আমাদেরকে তো সেভাবেই বিন্যস্ত করতে হবে, যেভাবে বিন্যস্ত করলে আমাদের প্রমাণ পর্যন্ত যাওয়া যাবে, আমাদের প্রমাণ মিলবে। তাহলে এভাবে বিন্যস্ত করলে আমাদের প্রমাণ পর্যন্ত যাওয়া যায়। আগের যারা গণিতবিদ, যারা এগুলো প্রমাণ করছে, তারা এভাবেই করছে। এই জন্য আমরা তাদের পদ্ধতিতে এটাকে বিন্যস্ত করেছি। এইখানে পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। এইখানে পর্যন্ত। না ভাইয়া, সমস্যা নাই। এখন আবার উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে পাই, ইন্টিগ্রেশন করলে এই জিনিসটার মান হবে সাইন ইনভার্স এক্স বাই এ। আর এই পাশটাকে ইন্টিগ্রেশন করলে ওমেগা টি প্লাস, এখানে একটা আগে, যেহেতু এটা অনির্দিষ্ট শুধু ইন্টিগ্রেশন, আমরা কিন্তু নির্দিষ্ট লিমিট সহকারে করতেছি না, তাহলে এই অনির্দিষ্ট যোগজের প্রপার্টি অনুসারে এখানে একটা সমাকলন ধ্রুবক বসবে। আগে সি1 বসতো, আর সি1 না নিয়ে এখানে ডেল নেওয়া হয়েছে। এখানে ডেল একটি হচ্ছে সমাকলন ধ্রুবক। আগেরটা সি1 ধরছিলাম, সি1 না ধরে এবার ডেল ধরা হলো। আর এখানে কোন সূত্রটা ইউজ হয়েছে ইন্টিগ্রেশন করার সময়, সেটা একটা, এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এই যে সাইন ইনভার্স এক্স বাই এ, এটাকে যদি ব্যবকলন করা হয় তাহলে 1/√a² - x² আসে। ঠিক এর বিপরীত কাজটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, এই জিনিসটা। আবার ঠিক ইনভার্স প্রসেসে এখানে যেটা আছে সেটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কিন্তু এটা পাওয়া যায়। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এই একটা সম্পর্ক আছে, একটা আরেকটার বিপরীত। এই জিনিসটাকে ব্যবকলন করলে এই পাশের টার্মটা পাওয়া যাবে, আবার এই পাশের টার্মটাকে ব্যবকলন এই ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু এইটা আছে, এইটা আছে, এই এই ধরনের একটা রাশি আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে এই ধরনের একটা রাশি পাওয়া যাবে। তোমরা মিলিয়ে দেখবা, এই যে এই ধরনের রাশিটাকে যদি আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এই জিনিসটা পাওয়া যাবে। তাহলে এই সূত্রটা কিন্তু মুখস্থ থাকতে হবে, অনেক কাজে লাগে। আর এই পাশটা তো বুঝতেই পারতেছো, ব্যবকলন করার, এই যে ইন্টিগ্রেশন করার কারণে একটা সমাকলন ধ্রুবক চলে আসছে। তো এখান থেকে এক্স এর মান বের করে নেওয়া যায়। এক্স এর মান বের করে নিলে সাইন ইনভার্স পক্ষান্তর হয়ে সে সাইন হয়ে যাবে, পাল্টে যাবে। আর এটা হরে ছিল, সে লবে উঠে যাবে। আর ওমেগা টি প্লাস ডেল্টা আগে থেকেই ছিল। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেবো তাহলে ভালো হবে। এটা পুরোটাই কিন্তু একটা কোণের মান, ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটাই হলো সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান। এইটা সমাধান করেই কিন্তু এইটা দিয়ে কিন্তু ম্যাথ করা হয়, এই জিনিসটা দিয়েই। এতটুকু লিখতে পারলেই যথেষ্ট। তাহলে এখন বলো, এখানে প্রশ্নটা মূলত শেষ। পুরো প্রশ্ন সম্পর্কে আরো কারো কোথাও কোনো জায়গায় বুঝতে কোনো প্রকার সমস্যা থাকলে এক্ষুনি বলে নিতে পারো। কারো কোনো জিজ্ঞাসা থেকে না থাকলে আমরা পরের প্রশ্নে পদার্পণ করব। ভাইয়া, হুম, বলো। ওমেগা ডিটি কে ইন্টিগ্রেশন করলে ওমেগা টি হয় কিভাবে একটু দেখিয়ে দেন। এইটা
জি ভাইয়া। ডিটিকে, আচ্ছা আমি এটা ড্র করে দেখাচ্ছি। এই যে এরকম যদি থাকতো, আমরা আগে তো দেখছি যে ডিএক্স, ডিএক্স দিয়ে কি বোঝায়? ডিএক্স দিয়ে বোঝায় হচ্ছে, হ্যাঁ, অনেক এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তাহলে এটাকে যদি ভাইয়া বুঝছি এক্স, বুঝছি। আচ্ছা বলি তারপর পরে যারা রেকর্ড দেখবে তারা অনেকে বুঝবে না, এটা বলে শেষ করি, তাহলে যারা পরে দেখবে তাদের সুবিধা হবে। তাহলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এক্স কে যদি একখানে করা হয় তাহলে কিন্তু একটা পরিপূর্ণ এক্স পাবো। ঠিক একই ভাবে এই ডিটি কে ইন্টিগ্রেশন করলে সব ডিটি গুলা জোড়া দিয়ে 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 একটা পরিপূর্ণ টি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি একটু মিউট করে দেই, কার কাছ থেকে যেন খুব সাউন্ড আসতেছে। ভাই শুনতে পাচ্ছেন? কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা দেখো, এই প্রশ্নে সম্ভবত প্রশ্নটা এভাবে আছে যে লিসাজুর চিত্রের গঠন বর্ণনা করো। প্রশ্নটা একটু সাজেশন থেকে দেখে নেবা, উত্তর কিন্তু এটাই। তাহলে যখন একই সময়ে এটা তো কোনো সালে আসেনি। হ্যাঁ, এটা তো কোনো সালে আসেনি। কোন সালে আসেনি, নন মেজরে কিন্তু এরকম উল্টাপাল্টা প্রশ্নই আসে। কোন সালে আসে নাই, এই দেখা যায় 2006 সালে আসে, 7 সালে আসে, এই প্রশ্নগুলো আসে বসে থাকে। আর তোমাদের যেগুলো মেজর, সেগুলো বলে দেওয়া যায় যে কি আসবে। 3টা সাল পড়তে পারলে ওইখান থেকে 80-র মধ্যে 60 কমন পাওয়া যায়, কোনো চিন্তা নেই। কিন্তু যেগুলো নন মেজর এগুলোর ক্ষেত্রে একটু পরিশ্রম করে পড়তে হয়। আমরা ফিজিক্সে পড়াশোনা করি, আমাদের জন্য যেগুলো ম্যাথের সাবজেক্ট, এই ধরো যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আমাদের জন্য নন মেজর, ক্যালকুলাস 2, এগুলো আমাদের জন্য পাশ করা খুব কঠিন। কারণ হচ্ছে যে অঙ্কগুলো সহজ কিন্তু কোনো সাল থেকে তেমন একটা কমন আসে না, কোথা থেকে প্রশ্ন হবে খুব একটা বলা যায় না। আর তোমাদের জন্য যারা ম্যাথে পড়ো তাদের জন্য এই যে নন মেজর ফিজিক্সটা কঠিন। কারণ প্রশ্ন কোথা থেকে হবে, প্রশ্নের প্যাটার্ন সাধারণত একই রকম হয় না, সাল ফলো করা হয় না। জিনিসগুলো সহজ কিন্তু যেহেতু উল্টাপাল্টা প্রশ্ন হয়, বিভিন্ন জায়গা থেকে আসে, এই জন্য একটু কঠিন হয়ে যায় আর কি। এই জন্য এই প্রশ্নগুলো পড়তে হবে। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে, দেখি 10 মিনিটের মধ্যে শেষ করা যায় কিনা। তাহলে একই সময় যখন দুটি কণা পরস্পর সমকোণে আপতিত তরঙ্গ দ্বারা প্রভাবিত হয় তখন কণাটির লব্ধ গতি একটি বক্ররেখা হয়। বিষয়টা একটু সংক্ষেপে ড্র করে দেখাই। মনে করি যে এখানে একটা কণা আছে, এই দিক থেকে একটা তরঙ্গ এখানে আসতেছে, এটাকে প্রভাবিত করতেছে, ঠিক তার 90 ডিগ্রি কোণে আরেকটা তরঙ্গ আসতেছে। তো এরকম কিছু একটা জিনিস এই জিনিসটাকে ধাক্কা দেয়, তাহলে এটার লব্ধি গতিপথে একটা বক্ররেখা হবে। এই বক্ররেখাগুলোকে লিসাজোর চিত্র বলা হয়। বক্ররেখাগুলোর আকার, তরঙ্গের পর্যায়কাল, দশা পার্থক্য এবং দুটো মূল স্পন্দনের বিস্তারের উপর নির্ভর করে। এটা পড়ে ফেলবা। তারপর হচ্ছে দুটি সরল দোলন গতির দোলনকার বিস্তার ও দশার বিভিন্ন মান নিয়ে তাদেরকে সংযোজন করলে, মানে একখানে করলে দুইটা তরঙ্গের যে বিভিন্ন বিভিন্ন এই যে দশা পার্থক্য, দোলনকার এগুলো আছে, দুইটা তরঙ্গ দ্বারা যেহেতু কণাটা প্রভাবিত হচ্ছে, তাদেরকে যদি সংযোজন করে একখানে করা হয় তাহলে অনেক ধরনের লিসাজ চিত্র গঠন হয়। বিভিন্ন প্রকার লিসাজ চিত্র পাওয়া যায়। এগুলোর এই লিসাজ চিত্র নির্ণয় করার অনেক ধরনের পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলা এই যে এক নম্বর হচ্ছে ক্যাথোড রাশির অসিলোগ্রাফ পদ্ধতি, লিসাজের আলোকীয় পদ্ধতি,
ক্যালিডোফেন পদ্ধতি, টিসলির পদ্ধতি ইত্যাদি, কিন্তু আমরা শুধু এই 1 নম্বর পদ্ধতিটা বিস্তারিত পড়বো। যে কোনো একটা পদ্ধতি বিস্তারিত ব্যাখ্যা করলেই হবে। তাহলে ক্যাথোড রশ্মির অসিলোগ্রাফ পদ্ধতি, একটা পদ্ধতি নিয়ে বিস্তারিত পড়তে হবে। তারপর এখন এই যন্ত্রে একটি বায়ুশূন্য উচ্চমাত্রা কাসনল জি থাকে, এই যে পুরোটাই একটা উচ্চমাত্রা কাসনল জি। এর ভিতর দুটি তড়িৎদ্বার থাকে, একটি ফিলামেন্ট, অপরটি হচ্ছে অ্যানোড এ। এই যে এই জিনিসটার নাম ফিলামেন্ট। ফিলামেন্ট মূলত হচ্ছে যে একটা পেঁচানো তারকুণ্ডলীর মতো। তোমরা লাইটের মধ্যে এই জিনিসটা খেয়াল করতে পারো যে একটা পেঁচানো কুণ্ডলীর মতো থাকে, ওইটা ছিঁড়ে পড়ে গেলে আমরা বলি যে লাইটটা ফিউজ হয়ে গেছে। এইটাই মূলত ফিলামেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ফিলামেন্ট। হ্যাঁ, ফিলামেন্টটা। হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যানোড এ। এই এই জিনিসটা এ, দুইটা পাত, এটা হচ্ছে অ্যানোড এ। এই দুইটা জিনিস থাকে। তো এখান থেকে এটা এই ফিলামেন্টটাকে উত্তপ্ত করলে এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এখান থেকে এই প্রপার্টি, যন্ত্রের প্রপার্টি অনুসারে, বৈশিষ্ট্য অনুসারে এই উত্তপ্ত করলে এখান থেকে ইলেকট্রন নির্গমন হয়। এরপর হচ্ছে যে এগুলো পুরো অ্যানোড হলো গাঁথা একটি ঝামেলা, ধাতব চাকতির মতো। হ্যাঁ, এগুলো বুঝতে পুরো পারো নাই? গাঁথা ঝামেলা। বুঝি নাই। বলেছি এত কঠিন জিনিস পড়ে এত অনেক ঝামেলা। আর একটু জোরে বলো তো, শুনতে পাচ্ছি না। না ভাই, বলেছি যে এত কঠিন জিনিস পড়া ঝামেলা তো। ও, একটু ঝামেলা নিতে হবে। জীবনে কোনো কিছু অর্জন করতে গেলে এই ঝামেলা আসলে নিতে হয়। যারা ঝামেলা মোকাবেলা করতে পারে এরাই কিন্তু সফল হয়। ঝামেলা নিতে না পারলে তো সেরাদের কাতারে যাওয়া যাবে না। সেরাদের দৌড়ে টিকে থাকতে গেলে আমাদের ঝামেলাকে মোকাবেলা করতেই হবে। তাহলে দেখো, হ্যাঁ, অ্যানোড হলো একটা ধাতব চাকতির যার মধ্যস্থলে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে। এই যে এই অ্যানোড, এটা পুরোটাই একটা ধাতব চাকতি। এখানে একটা মাঝখানে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে। এখানে তাই বলছে অ্যানোড এ, এই মাঝখানে একটা ছিদ্র আছে। তো ফিলামেন্টকে ঘিরে একটা ধাতব চোঙ বি থাকে। এইটা ফিলামেন্ট, এই যে এফ, এটা ফিলামেন্ট, এটা ঘিরে একটা এই যে ধাতব একটা কি থাকে, চোঙ। এটাকে বি দিয়ে প্রকাশ করা হয়, এর বি থাকে। এটাকে গ্রিড বলে। গ্রিড, গ্রিড বলতে এটাকে মূলত নিয়ন্ত্রণ গ্রিড বলা হয়। কন্ট্রোল করা হয় এখান থেকে যে ইলেকট্রনটা এখানে বের হবে, ওই ইলেকট্রনটার গতিপথ কতটুকু, কি পরিমাণ হবে, গতি কেমন হবে, কোন দিকে যাবে, এসব কিছু এই গ্রিড দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এই জন্য এটাকে গ্রিড বা নিয়ন্ত্রণ গ্রিড বলা হয়। আর ফিলামেন্টের ঠিক সামনে গ্রিডের গায়ে একটা ছিদ্র থাকে। এই যে একটা, এটা গ্রিড, ফিলামেন্টের ঠিক সামনে বরাবর একটা ছিদ্র থাকে। এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটা ছিদ্র। গ্রিডকে ফিলামেন্টের সাপেক্ষে ঋণাত্মক বিভব রেখে ফিলামেন্ট হতে নির্গত ইলেকট্রনের নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এই গ্রিডটা সবসময় এই যে ফিলামেন্টের সাপেক্ষে ঋণাত্মক বিভবে থাকে। আর যেটা হচ্ছে ফিলামেন্ট থেকে ইলেকট্রন নির্গত হয়, এখানকার ঋণাত্মক বিভবের মান যদি বেশি হয়, তাহলে যে ইলেকট্রনের বিভবও ঋণাত্মক আমরা জানি, তাহলে এই এখানকার ইলেকট্রনটা, এখানকার যদি ঋণাত্মক বিভবের পরিমাণ বেশি হয়, বিকর্ষণ বলটা বেশি হয়, তখন ইলেকট্রন বেশি এদিকে যাইতে পারে না, পাস হইতে পারে না। আবার এখানকার বিভবের মানটা যদি কমিয়ে দেওয়া হয়, ঋণাত্মক বিভবের মান, তাহলে এরা এখান থেকে যে ইলেকট্রন নির্গত হবে সেই ইলেকট্রনকে বিকর্ষণ করবে কম, যেহেতু এরা পরস্পর সমান। এটা হচ্ছে বিপরীত ঋণাত্মক আধান ইলেকট্রন, আর নিয়ন্ত্রণ গিটটা বিপরীত ঋণাত্মক আধানই থাকবে, মানে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। এই ঋণাত্মক মানের আধানের মানটা বেশি হলে বিকর্ষণ বেশি হবে, ইলেকট্রনটা বেশিরভাগই এদিকে থাকবে, পাস করতে পারবে না। আর একটু যদি কম হয় তাহলে এটা বেশি পাস করবে। তার মানে এই যে আমাদের নল বা চোঙ, এটার বিভবের উপর নির্ভর করে কি পরিমাণ ইলেকট্রন এইদিকে যাবে সেটা কিন্তু কন্ট্রোল করা যায়। এই জন্য এটার নাম হচ্ছে নিয়ন্ত্রণ গ্রিড। তাহলে পি প্রাইম হচ্ছে আনুভূমিক দুটি পাত। এই যে পি আর পি প্রাইম, এরা হচ্ছে আনুভূমিক দুটি পাত, এবং কিউ প্রাইম উল্লম্ব দুটি পাত। এই যে কিউ আর কিউ প্রাইম, এরা হচ্ছে উল্লম্ব দুটি পাত। যদিও দুইটা দেখতে একই রকম মনে হচ্ছে, দুইটাই আনুভূমিক তল বরাবর সমানো বলে মনে হচ্ছে, কিন্তু দুইটার এটা মূলত চিত্রের অবস্থানের ভিত্তিতে এটা বলা হয়নি, এটা কাজের ভিত্তিতে বলা হয়েছে। এখানে যে পাতগুলো থাকবে তারা তাদের বিকর্ষণটা আনুভূমিক বরাবর তারা বিকর্ষণ করবে, আর এখানে যে পাতগুলো থাকবে তারা দেখতে যাই মনে হোক না কেন, এদের দ্বারা বিকর্ষণটা উল্লম্ব ভাবে হবে। এটা একটু পরে আমরা দেখতে পাবো। এই জন্য এদেরকে বলা হয়েছে আনুভূমিক পাত, আর কিউ প্রাইম এদেরকে বলা হয়েছে উল্লম্ব পাত। এদের দ্বারা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা যায়। তাহলে পি প্রাইম পাতদ্বয় ইলেকট্রনকে উল্লম্বভাবে বিক্ষিপ্ত করে, যেটা হচ্ছে পি প্রাইম পাত, যেটা হচ্ছে আনুভূমিক বরাবর থাকে,
তার কাজ হচ্ছে ইলেকট্রনকে এখান থেকে যে ইলেকট্রন নির্গত হয় তাকে উল্লম্ব বরাবর মানে উল্লম্ব সোজাসুজি উপরের দিকে এই বরাবর বিক্ষিপ্ত করে। আর যেটা হচ্ছে কিউ কিউ প্রাইম পাত, তাদের কাজ হচ্ছে ইলেকট্রনকে আনুভূমিক তলে বিক্ষিপ্ত করে। এরা হচ্ছে উল্লম্ব, কিন্তু এদের কাজ হচ্ছে এরা ইলেকট্রন আনুভূমিক তল মানে এই বরাবর, আনুভূমিক তল হচ্ছে এই বরাবর বিক্ষিপ্ত করে। আর এরা আনুভূমিক, কিন্তু এদের কাজ হচ্ছে ঠিক বিপরীত, এরা উল্লম্ব তল বরাবর বিক্ষিপ্ত করে। এরা যদিও দেখতে মনে হচ্ছে যে একই বরাবর সমানো আছে, কিন্তু তাদের কাজ ভিন্ন ভিন্ন। তাহলে এরা এখানে পি পি প্রাইম এরা ইলেকট্রনকে বিক্ষিপ্ত করে হচ্ছে উল্লম্ব তল বরাবর, আর কিউ কিউ প্রাইম এই দুইজন ইলেকট্রনকে বিক্ষিপ্ত করে হচ্ছে আনুভূমিক তল বরাবর, আণবিক তলে বিক্ষিপ্ত করে। এস হচ্ছে একটি প্রতিপ্রবাহ পর্দা, ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রন এই পর্দায় আঘাত করলে প্রতিপ্রবাহ বিকিরিত হয়। প্রতিপ্রবাহ মূলত হচ্ছে এক প্রকার বর্ণালী, আলোক বর্ণালী। এটা পর্দায় ফেললে ওই বর্ণালীটা দৃশ্যমান হয় আর কি, দেখা যায়। তাহলে এখান থেকে নির্গত ইলেকট্রন এরা তো কেউ উল্লম্ব বরাবর বিকিরিত করবে, কেউ আনুভূমিক বরাবর করবে, করার পর এই যে এস পর্দায় গিয়ে আঘাত করবে, তারপর এখানে কিছু একটা দেখা যাবে, প্রতিপ্রবাহ বিকিরিত হয় পর্দায় যাওয়ার পর। এই জায়গাটা হচ্ছে পর্দা, এস পর্দা। তারপর কার্যপ্রণালী খেয়াল করো। আশা করা যায় আমাদের আর 2 মিনিট সময় আছে, এর মধ্যে শেষ করতে পারলে খুব ভালো হবে। প্রথমে ফিলামেন্ট উত্তপ্ত করে ইলেকট্রন রশ্মি নির্গমন ঘটানো হয় যদি পি পি প্রাইম অথবা কিউ কিউ প্রাইম পাতে বিভব পার্থক্য প্রয়োগ করা না হয়, মানে তাদের মধ্যে যে পাতগুলো আছে এদের মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, তাহলে ফিলামেন্ট হতে নির্গত রশ্মি সরাসরি পর্দায় গিয়ে আঘাত করবে, আলোক বিন্দু সৃষ্টি করবে। আমরা যে পি পি প্রাইম আর কিউ দুইটা পাত গুলো দেখলাম, তাদের মধ্যে কোনো বিভব পার্থক্য প্রয়োগ করা হয়নি, তার মানে তাদের কোনো কার্যকারিতা থাকবে না। তাহলে এই দিকে যে ফিলামেন্ট ছিল সেখান থেকে নির্গত ইলেকট্রন সরাসরি গিয়ে এই দিককার পর্দায় আঘাত করবে, পর্দায় আঘাত করবে। এর ফলে এখন পাতদ্বয়ের যদি বিভব পার্থক্য যদি সৃষ্টি করা হয়, তাহলে ইলেকট্রন রশ্মি অবিলম্ব তলে বিক্ষিপ্ত হয়। মানে যে যদি পি পি প্রাইম যেটা অবিলম্ব তলে বিক্ষিপ্ত করে, তাকে যদি সেখানে যদি বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তাহলে তার মধ্য দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় সেটি অবিলম্ব বরাবর বিক্ষিপ্ত হবে। এর ফলে আলোক বিন্দু পর্দায় একটি খাড়া রেখা গঠন করবে, খাড়া রেখা গঠন করবে এরকম। আবার যদি কিউ পি প্রাইমের মধ্য দিয়ে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তখন কিন্তু ইলেকট্রন আনুভূমিক তলে বিক্ষিপ্ত হয়, এই যে এই বরাবর আনুভূমিক তল বরাবর বিক্ষিপ্ত হবে। ফলে আলোক বিন্দু পর্দার উপর আনুভূমিক রেখা সৃষ্টি করবে। তাহলে একটা পাত এই বরাবর উল্লম্ব বরাবর প্রতিপ্রবাহ সৃষ্টি করবে, আর আরেকটা পাত আনুভূমিক বরাবর প্রতিপ্রবাহ সৃষ্টি করবে। এখন পি প্রাইম ও কিউ পি প্রাইম পাতে একই সাথে পরিবর্তিত বিভব পার্থক্য প্রয়োগ করলে, এখন দুইটা পাতে যদি একসাথে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তাহলে আলোক বিন্দু লব্ধ গতি লাভ করবে, এবং এটা পর্দার উপর যে রেখা গঠন করবে সেই রেখাই হবে লিসাজোর চিত্র। মানে এই চিত্রটা একটু দেখে দিয়ে আসি, এটা করলে বুঝতে পারবা। এই যে এখানে যে পাত দুইটা আছে, এখান একসাথে যদি দুইটাতে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এটার মধ্যে দিয়ে যাওয়ার সময় সে উল্লম্ব ভাবে বিক্ষিপ্ত করবে, এটা দিয়ে যাওয়ার সময় সে আনুভূমিক ভাবে বিক্ষিপ্ত করবে। বিক্ষিপ্ত করার ফলে এই পর্দায় গিয়ে যে চিত্রগুলা গঠন হবে, লব্ধি একটা চিত্র গঠন হবে। দুইটার ফলাফল প্রয়োগ